এবার আমরা এই লিকুইড ড্রপ মডেল থেকেই আরেকটু এক্সটেনশন করে যেটা করব সেটা হচ্ছে সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা। এই সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা জিনিসটা কি? সেটা হচ্ছে এই যে লিকুইড ড্রপ মডেলটা আমরা পেলাম, তাহলে লিকুইড ড্রপ মডেল কি করলো? নিউক্লিয়াসকে একটা লিকুইডের সঙ্গে তুলনা করে তার একটা বাইন্ডিং এনার্জি রাশিমালা বার করলো। যে বাইন্ডিং এনার্জি এই এই টার্ম থাকবে, এই এই রাশিমালা হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা যে সঠিক সেটা আমি চেক করব কি করে? আমাদের একটা তো অপশন থাকতে হবে যে দেখো হ্যাঁ এটা আমি বললাম, এটা একটা এক্সপেরিমেন্ট করো, এই এক্সপেরিমেন্টের সঙ্গে দেখো মিলে যাবে উত্তরটা। তাহলে আমি একটা নিউক্লিয়াস নিলাম, সেই নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা জানি, নিউট্রন সংখ্যা জানি, দ্যাট মিনস এর ভ্যালু জানি। তাহলে এর ভ্যালু যদি জানি, তুমি খেয়াল করে দেখো আমাদের যতগুলো টার্ম আছে, এই আমরা আগে যে টার্মগুলো পড়লাম, এ বা জেড জানলে দেখো আমি কুলম্ব এনার্জি, সারফেস এনার্জি, ভলিউম এনার্জি, এই যে টার্মগুলো আছে সেই রাশিমালাগুলো বার করে নিতে পারবো। তাহলে রাশিমালাগুলো দেখো যদি বার করে নিতে পারি, এই দেখো সারফেস এনার্জি রাশিমালা কত বলতে a⁴ 2⁵ তাহলে এর মান জানলেই হবে। এই তো প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। তাহলে আমি আস্তে আস্তে খেয়াল করে দেখো যে সমস্ত জিনিসের মান আমি বার করে নিতে পারবো। ইভি, ইএস, ইসি, সিমিলারলি ই এর একটা রাশিমালা আছে, ইপির একটা রাশিমালা আছে। তাহলে প্রশ্ন হচ্ছে বাইন্ডিং এনার্জি আমি বার করে নিলাম। প্রশ্ন হচ্ছে যে বাইন্ডিং এনার্জি বার করলাম সেটা যে ঠিক হলো না ভুল হলো বুঝবো কি করে? বললাম এটা বোঝার জন্য আমাদের কাছে একটা অপশন আছে, সেটা হচ্ছে সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা। সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা কি জিনিস? সেই সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা হচ্ছে যে তোমার কাছে যে বাইন্ডিং এনার্জি আছে, সেই বাইন্ডিং এনার্জিটাকে তুমি দিয়ে এখান থেকে একটা মাসের রাশিমালা বার করতে পারো। ঠিক আছে? তাহলে মাসের রাশিমালা বার করার পর তুমি সেখান থেকে দেখবে যে পরীক্ষামূলকভাবে যে মাস তুমি পাচ্ছ, মাস তো আমরা মাপতে পারি বিভিন্ন যন্ত্রের সাহায্যে, যে মাস পরীক্ষার সাহায্যে পাচ্ছ আর এখান থেকে যে থিওরিটিক্যালি মাসের রাশিমালা বেরোলো সেই দুটো সমান কিনা। বাইন্ডিং এনার্জি থেকে যে মাসের রাশিমালাটা বার করা হয় তাকে বলা হয় সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা। এটা কেমন জিনিস সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা? দেখো আমরা বাইন্ডিং এনার্জি রাশিমালা আগে পড়েছিলাম। বাইন্ডিং এনার্জি, সাপোজ আমাদের কাছে একটা এক্স জেড এ একটা নিউক্লিয়াস ছিল। তাহলে এই বাইন্ডিং এনার্জি কি বলেছিলাম? এখানে জেডটা প্রোটন আছে, তাহলে প্রোটনের মাস জেড ইন্টু এমপি, ঠিক আছে, প্লাস a-জেডটা নিউট্রন আছে, তাহলে a-জেডটা নিউটনের মাস মাইনাস নিউক্লিয়াসেরটা মাস mn a/z ইন্টু c²। এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি রাশিমালা। এখানে বলেছিলাম যে প্রোটনের মাস তো মাপতে পারি ঠিক কথা, নিউটনের মাসও মাপতে পারি ঠিক কথা, কিন্তু নিউক্লিয়াসের মাস তো মাপা যায় না। তাই এখানে আমরা এই ইলেকট্রনের মাস যোগ করেছিলাম আর ইলেকট্রনের মাস বিয়োগ করে এটাকে আমরা অ্যাটমিক মাসে নিয়ে গেছিলাম, নিয়ে বলেছিলাম জেড মাস অফ দ্য হাইড্রোজেন হয়ে যাবে এটা, প্লাস এটা যা আছে তাই থাকবে a-z mn মাইনাস m a/z, এটা হয়ে যাবে অ্যাটমিক মাস এম, এটা অ্যাটমিক মাস। তাহলে এটি ছিল বাইন্ডিং এনার্জি রাশিমালা। বাইন্ডিং এনার্জিকে আমি বললাম সাপোজ বাইন্ডিং এনার্জি সাপোজ ইবি, এটাকে আমরা ইবি লিখি। তাহলে আমি সি স্কোয়ারটা ভাগ করলাম, দেখো আমি এখান থেকে পাবো সি স্কোয়ারটা যে ভাগ করে দিই তাহলে এখান থেকে m/a/z বার করছি। m/a/z সমান কত হয়ে যাবে? m/a/z হয়ে যাবে z/mh প্লাস a-z mn মাইনাস eb/c²। এখন এই যে ইবি, এই বাইন্ডিং এনার্জি রাশিমালা, সেটা তো লিকুইড ড্রাম মডেল 5টা টার্ম ভাগ করেছে, 1+2 করে সারফেস এনার্জি, ভলিউম এনার্জি টার্ম বার করেছে। তাহলে এই টার্মগুলো সব জানি। এমএইচ হাইড্রোজেনের মাস জানি, a-z এও জানি, জেড জানি, নিউটনের মাস জানি, সব মাস জানি। তাহলে এই রাশিমালাটা যদি ঠিক হয় তাহলে এইগুলো বসিয়ে আমি মাস অফ দ্য অ্যাটম বার করে নিতে পারবো, অর্থাৎ যে অ্যাটমের ক্ষেত্রে বার করছি সেই অ্যাটমটার মাস বার করে নিতে পারবো। সাপোজ আমি সোডিয়াম অ্যাটমের কথা বলছি, তাহলে সোডিয়াম অ্যাটমের ক্ষেত্রে আমি জানি সোডিয়ামে 11টা প্রোটন থাকে, তাহলে Z11। সোডিয়ামের 12টা নিউট্রন থাকে, ঠিক আছে, তাহলে a-z হচ্ছে 12, মানে এ হচ্ছে 23, সোডিয়াম 11 23। তাহলে এ জানি, জেড জানি, ইবি যে টার্মগুলো আছে সেখানে তো এ আর জেড বসালে সব টার্ম পেয়ে যাবো। তাহলে এগুলো সব টার্ম বসিয়ে দিলে আমি কি পাবো? এই অ্যাটমটা, সোডিয়াম অ্যাটমটার মাস পেয়ে যাবো। এখন সোডিয়াম অ্যাটমের মাস আমরা প্র্যাকটিক্যালি বার করতে পারি বিভিন্ন মেশিনের সাহায্যে। তার মধ্যে একটা মেশিন হচ্ছে মাস স্পেকট্রোগ্রাফ। মাস স্পেকট্রোগ্রাফ, মাস স্পেকট্রোগ্রাফ এক ধরনের মেশিন যে মেশিনের সাহায্যে মাস মাপা যায়। তাহলে আমি এখান থেকে সোডিয়াম মাস মাপলাম আর এই ফর্মুলাটা বসিয়ে মাস মাপলাম, যদি দেখি যে দুটো মাসে সমান তাহলে বুঝবো কি বটে যে আমার লিকুইড ড্রাম মডেল ঠিক।
তাহলে লিকুইড ড্রাম মডেলটা যদি ঠিক হয়, তাহলে আমি নিশ্চয়ই পরবর্তীকালে কোনো একটা নিউক্লিয়াসের তার বাইন্ডিং এনার্জি কত, তার ভলিউমটা আমি কন্ট্রিবিউশন কত ছিল সব বার করে নিতে পারবো, যেহেতু লিকুইড ড্রাম মডেলটা আমাদের ঠিক হয়েছে। সেল মডেল আমরা শুরু করব। বেশ, এখন দেখো, সেল মডেল হচ্ছে, প্রথম আমাদের প্রশ্ন হবে যে why we need this মডেল। তাহলে নিশ্চয়ই কি বটে, আমাদের যে প্রিভিয়াস মডেলটা ছিল, অর্থাৎ আমাদের যে লিকুইড ড্রাম মডেল ছিল, সেই লিকুইড ড্রাম মডেলটা এনাফ ছিল না, বা সেই লিকুইড ড্রাম মডেলের মধ্যে নিশ্চয়ই কি বটে, এমন কোনো ঘাটতি ছিল যার জন্য অনেক নিউক্লিয়াসের ঘটনা ব্যাখ্যা করা যাচ্ছিল না। তাই আমাদের কি হয়েছিল, লিকুইড ড্রাম মডেল থেকে বেরিয়ে নতুন কোনো মডেলের কথা কল্পনা করতে হয়েছিল, নতুন কোনো মডেলের কথা ভাবতে হয়েছিল। আর সেখান থেকে নিশ্চয়ই এই নতুন একটা মডেল, যেটা নাম সেল মডেল, তার জন্ম। তাহলে এর অ্যান্সারটা খুব সিম্পল, যে কি বলবো, যে লিকুইড ড্রাম মডেল ওয়াজ নট এনাফ। কারণ লিকুইড ড্রাম মডেলটা কি ছিল, স্বয়ং সম্পূর্ণ ছিল না। কি ছিল, লিকুইড ড্রাম মডেল থেকে আমি কয়েকটা জিনিস ব্যাখ্যা করতে পারছিলাম না, যেগুলো কিন্তু খুব স্ট্রাইকিং ফিচার্স অফ দ্য নিউক্লিয়াস, মানে বেশিরভাগ নিউক্লিয়াসের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা আমি কিছুতেই ব্যাখ্যা করতে পারছিলাম না। অনেক ঘটনা ব্যাখ্যা হচ্ছিল, যেমন রেডিও অ্যাক্টিভ অ্যাক্টিভিটি ব্যাখ্যা হচ্ছিল, নিউক্লিয়ার ফিশন ফিউশন ব্যাখ্যা হচ্ছিল, কিন্তু ওই বিষয়টি কিছুতেই ব্যাখ্যা হচ্ছিল না। কোন বিষয়, আমরা দেখো, আমরা যদি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ভার্সেস যে এ গ্রাফটা, যেটা আমাদের শুরু করেছিলাম গ্রাফটা, বি বাই এ ভার্সেস এ, এই যদি গ্রাফটা আমরা দেখতাম, তাহলে আমরা দেখছিলাম গ্রাফটা এইসব উঠেছিল না, এইসব কিছু হামটাম ছিল, নিয়ে এরকম করে একটা গ্রাফ হয়েছিল। অর্থাৎ এটা মোটামুটি এটা মোটামুটি এ ইকুয়াল টু 20 ছিল, এ নিয়ারলি ইকুয়াল টু 20, 20 বা 25 এরকম টাইপের ছিল, 20 কাছাকাছি। এই 20 কাছাকাছি মানে 0 থেকে 20 পর্যন্ত এই গ্রাফটার মধ্যে উঁচু নিচু উঁচু নিচু ছিল। আর তারপরে 20 পর থেকে গ্রাফটা কিন্তু স্মুথলি বাড়তে বাড়তে গেছিল, একটা পিকে উঠেছিল, আবার কমতে কমতে গেছিল। তো এটা ছিল আমাদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, এই যে এক্সপেরিমেন্টাল গ্রাফ। এই গ্রাফটা পুরোপুরি এক্সপেরিমেন্ট, আমরা বিভিন্ন নিউক্লিয়াসে বাইন্ডিং এনার্জি মেপেছি এবং পুট করে 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 এই গ্রাফটা পেয়েছি। তাহলে এই গ্রাফটা ছিল। এখন দেখো, এই গ্রাফটাকে যদি দুটো পার্টে ভাগ করি, একটা যদি বলি এটা ও বললাম, এইটাকে বললাম পি বললাম, একটা হচ্ছে ওপি রিজিয়ন। এই রিজিয়নের মধ্যে কি আছে, খুব উঁচু নিচু আছে, বাম্পার আছে। আর একটা হচ্ছে কি, গ্রেটার দেন পি রিজিয়ন, পি এর ওই দিকটাতে, যেখানে কিন্তু বাম্পার নেই, গ্রাফটা কি বলে স্মুথ। ঠিক আছে, এই স্মুথ গ্রাফ, এই পোর্শনে কি হয়েছিল, আমরা বলেছিলাম দেখো, এখানে এই যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন খুব একটা বেশি চেঞ্জ করছে না, অলমোস্ট কনস্ট্যান্ট। এখানে কি ছিল, বি বাই এ, এটা কি বলে অলমোস্ট কনস্ট্যান্ট, একটু বেড়েছে আবার কমেছে, কিন্তু বাড়াটা বা কমাটা কিন্তু খুব বেশি বাড়া বা কমা নয়। আর এখানে কি বটে, এখানে যে বি বাই এ, সেটা কি করছে, ফ্ল্যাকচুয়েট করছে। তাহলে বি বাই এ অলমোস্ট কনস্ট্যান্ট, এই কনসেপ্ট থেকে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন অলমোস্ট কনস্ট্যান্ট, সেটাকে আমরা তুলনা করেছিলাম একটা লিকুইডের লেটেন্ট হিট, বা তার যে লিন তাপ, সেই লিন তাপের সাথে দেখেছিলাম কোন একটা মেটেরিয়ালের লিন তাপ কি হয়, কনস্ট্যান্ট হয়। তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কনস্ট্যান্ট, তাহলে এই কনসেপ্ট থেকে আমরা কি করেছিলাম, লিকুইড ড্রপ মডেল গেছিলাম। তাহলে দেখো, লিকুইড ড্রপ মডেল কি হচ্ছে, এইখান থেকে এইটুকু জায়গায় যে সমস্ত নিউক্লিয়াস গুলো থাকে, সেই সমস্ত নিউক্লিয়াস গুলোর বেশিরভাগ ঘটনায় ব্যাখ্যা করে দিতে পারে, বেশিরভাগ, সবকিছু ব্যাখ্যা করতে পারে না, কিন্তু এই নিউক্লিয়াস গুলোর যে যে ঘটনা ঘটায় সেগুলো ব্যাখ্যা করে দিতে পারে। প্রশ্ন হলো, তাহলে এই পোর্শনটা বলো না, এই পোর্শনটা লিকুইড ড্রপ মডেল ব্যাখ্যা করতে পারেনি, কারণ এই পোর্শনে কি বলে, বি বাই এটা কনস্ট্যান্ট নয়। তাহলে বি বাই এটা যেটা কনস্ট্যান্ট, সেটা কি ছিল, একমাত্র লিকুইড ড্রাম মডেল ধরেছিল সেই বি বাই এটা কনস্ট্যান্ট, কিন্তু এখানে নয়। তাহলে এখানটা কি করে ব্যাখ্যা করা যাবে, এই জায়গাতে দেখো, আমি যদি বলি এই যে পোর্শনটা, ওপি পোর্শনটা, মানে যে গ্রেটার দেন পি পোর্শন, সেটা লিকুইড ড্রাম মডেল ব্যাখ্যা করেছিল। আর যদি বলা আছে ওপি পোর্শনটা, এই পোর্শনটার মধ্যে কি সমস্যা রয়েছে, এই পোর্শনটার ফিচার্স কি, তাহলে দেখো, আমি একবার এই পোর্শনটা ফিচার্স লিখে দিই, ফিচার্স অফ ওপি, এটা কিন্তু আমাদের লিকুইড ড্রাম মডেল ব্যাখ্যা করতে পারেনি। এই যেটা মডেল, সেই মডেল দেখলাম যে এখানে 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 কিছু পিক দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে ফিচার্স কি বটে, পিক্স, যেটা এখানে কিন্তু নেই। ঠিক আছে, এখানে কি আছে, পিক্স আছে। আচ্ছা, এই পিক্স মানে কি, হোয়াট ডাজ এ পিক্স মিনস, বললাম যে আচ্ছা, পিক্স তো আছে বুঝতে পারলাম, পিক্স থাকলে কি, মানে পিক্স দ্বারা কি বুঝতে পারি। বললাম দেখো, আমি যদি প্লট করি, তাহলে দেখা যাবে এখানে আছে H11, এখানে আছে H12, মানে এগুলোকে জয়েন করে করে গ্রাফটা করেছি আমি। এখানে আছে H
1 3, এখানে আছে এই মাথায় বসে আছে He2 4, এইখানে আছে নিচে আছে Li লিথিয়াম, ঠিক আছে। আবার এখানে বসে আছে কি, বেরিলিয়াম, ঠিক আছে। তাহলে এখানে বসে আছে হিলিয়াম, এখানে বেরিলিয়াম, কার্বন, অক্সিজেন, এরা বসে আছে। বাকি মৌলগুলো কিন্তু কি আছে, এর আশেপাশে আছে। এখন খেয়াল করে দেখো, যদি কোনো একটা জিনিস আমি যদি এটাকে একটা এনলার্জ করি, এরকম করে একটা এনলার্জ করি যে কোনো একটা পিককে, নিয়ে বলি এখানে বসে আছে আমার হিলিয়াম, এইদিকে আছে লিথিয়াম, এইখানে আছে হাইড্রোজেন 1 3 মানে ট্রিটিয়াম, তাহলে আমি এইখান থেকে নিশ্চয়ই বলতে পারবো যে এই হিলিয়ামের বাইন্ডিং এনার্জি আশেপাশে যারা রয়েছে হাইড্রোজেন আর লিথিয়াম, তাদের বাইন্ডিং এনার্জি থেকে বেশি। তাহলে পিক্স কি সিগনিফাই করছে, সাম এলিমেন্টস, এদের যে আশেপাশে নেবার গুলো রয়েছে, প্রতিবেশী রয়েছে, সেই প্রতিবেশীর তুলনায় কি ঘটে, হঠাৎ করে এদের বাইন্ডিং এনার্জি বেশি। ঠিক আছে, দেখো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম মানে হাইড্রোজেন পোটিয়াম ডয়টেরিয়াম ট্রিটিয়াম এগুলো বাড়ছিল, বেড়েছে, হিলিয়ামও বেড়েছে, লিথিয়াম তাহলে আরো বেশি বাড়া উচিত। হঠাৎ করে কি হলো, লিথিয়ামে ড্রপ করে গেল। তার মানে লিথিয়ামের চেয়ে কিন্তু হিলিয়ামে বাইন্ডিং এনার্জি বেশি, আবার ট্রিটিয়ামের চেয়েও হিলিয়ামে বাইন্ডিং এনার্জি বেশি। তাহলে একবারে কাছাকাছি যে দুটো নেবার রয়েছে তাদের তুলনায় কিন্তু কি বটে, হিলিয়ামের বাইন্ডিং এনার্জি বেশি। সিমিলারলি এই যে পিকে রয়েছে, পিকে কে কে রয়েছে, হিলিয়াম রয়েছে, বেরিলিয়াম রয়েছে, কার্বন রয়েছে, অক্সিজেন রয়েছে, এরা রয়েছে পিকে। তাহলে এদের বাইন্ডিং এনার্জি এদের আশেপাশে যে সমস্ত মৌলগুলো আছে তাদের বাইন্ডিং এনার্জি যে বেশি। তাহলে এইটা এই পিকের অংশটা সিগনিফাই করছে। এখন হঠাৎ করে একজনের বাইন্ডিং এনার্জি কেন বেশি হয়ে যাবে সেটা লিকুইড ড্রাম মডেল কিন্তু ব্যাখ্যা করতে পারছে না। লিকুইড ড্রাম মডেল বলতে দেখো বাইন্ডিং এনার্জি কিন্তু হুটহাট করে বাড়বে না। কাছাকাছি যারা থাকবে নেবার, তাদের বাইন্ডিং এনার্জি অলমোস্ট সবারই সেম হবে। অর্থাৎ লিকুইড ড্রাম মডেল অনুযায়ী কি হবে, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম আহ সবারই বাইন্ডিং এনার্জি অলমোস্ট বেশি। কারো একটু সামান্য কম, কারো সামান্য বেশি হতে পারে, কিন্তু একবার হঠাৎ করে বিরাট বেশি হবে এইটা কিন্তু কিছুতেই হবে না। তাই লিকুইড ড্রাম মডেল এই পোর্শনটাকে ব্যাখ্যা করতে পারছে না। তাহলে এইটা একটা অবজারভেশন ছিল, যেটা আমাদের একটা বড় অবজারভেশন, যেটা কিন্তু আমাদের লিকুইড ড্রাম মডেল থেকে ব্যাখ্যা হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। এছাড়াও আমরা আরো অনেক অবজারভেশন করলাম, যেটা অবশ্যই বি বাই এ ভার্সেস গ্রাফ থেকে নয়, আদার্স জায়গা থেকে আমাদের কি আসছে, আরো অবজারভেশন এসছে। কারণ আমরা কি করছি, আদার্স অবজারভেশন গুলো দেখছি। আমরা কি করছি, আরো কিছু অবজারভেশন আমরা দেখতে পাচ্ছি। সেই অবজারভেশনের মধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু নিউক্লিয়াস যাদের প্রোটন অ্যান্ড নিউট্রন, প্রোটন এবং নিউট্রন দুটোই, এই সংখ্যাটা মানে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, এই সংখ্যাটা যখন 50 82 126, ঠিক আছে, তারপরে এই যে 4 8 12 16, 4 8 12 16 তো ছিলই, এই 4 8 12 16 যেটা আমরা বি বাই এ ভার্সেস এই গ্রাফ থেকে পেলাম, এটা পেলাম গ্রাফ থেকে, আর এইগুলো পেলাম এক্সপেরিমেন্টালি। দেখলাম যে 4 8 6 12 যদি থাকে মানে 4টে প্রোটন 4টে নিউট্রন, ঠিক আছে, আহ, 6টা প্রোটন 6টা নিউট্রন, দেখো কার্বন 6 12, অক্সিজেন 8 16, এটা 4 8 2 4, খেয়াল করে দেখো প্রোটন নিউট্রন সব সমান। এরও প্রোটন দুটো নিউট্রন দুটো, এরও প্রোটন 4টে নিউট্রন 4টে, কার্বনে 6টা প্রোটন 6টা নিউট্রন, অক্সিজেনে 8টা প্রোটন 8টা নিউট্রন। তাহলে এই 4 8 6 12 বাইন্ডিং এনার্জি গ্রাফ থেকে পেলাম। তাছাড়াও আরো কিছু নাম্বার পেলাম যেগুলো এই গ্রাফ থেকে পেলাম না, সেটা হচ্ছে 50 82 126। এইরকম কোনো নিউক্লিয়াস যদি থাকে যাদের 50টা প্রোটন 50টা নিউট্রন, 82টা প্রোটন 82টা নিউট্রন, বা 126টা প্রোটন 126টা নিউট্রন, এই সমস্ত নিউক্লিয়াস গুলো কি বটে, মোস্ট স্টেবল। কেন জানি না, মানে যাদের 51টা প্রোটন আছে 51টা নিউটন আছে, বা 49টা প্রোটন 49টা নিউটন, তাদের চেয়ে এই কিন্তু অনেক বেশি স্টেবল। কেন স্টেবল জানি না, কিন্তু একটা স্টেবিলিটি পাচ্ছি। তাহলে এটা একটা অবজারভেশন পেলাম। 2 নম্বর অবজারভেশন পেলাম, আমাদের যে রেডিও অ্যাক্টিভিটি আছে, যেখানে কি হয়, বিভিন্ন মৌল, যেগুলো রেডিও অ্যাক্টিভ মৌল, তারা অটোমেটিক্যালি আলফা কণা বিটা কণা ইত্যাদি নির্গমনের মাধ্যমে আরো স্টেবল এলিমেন্টে পৌঁছে যাওয়ার চেষ্টা করে। সেই রকম আমাদের যে রেডিও অ্যাক্টিভিটি, সেই রেডিও অ্যাক্টিভিটি হয় 3টে সিরিজ থাকে, 3টে ন্যাচারাল সিরিজ থাকে রেডিও অ্যাক্টিভিটি। এটা তোমরা কেমিস্ট্রিতে পড়ে থাকবে, রেডিও অ্যাক্টিভ সিরিজ। অর্থাৎ আহ, একটা রেডিও অ্যাক্টিভিটি মৌল, সে যখন তার আলফা কণা আলফা বা বিটা কণা এগুলো নির্গমনের মাধ্যমে
সে কি করে অন্য মৌলে রূপান্তর হয়। এই রূপান্তরের মাধ্যমে সে যখন আস্তে আস্তে স্টেবল মৌলতে আসে, তখন একটা রাস্তা ফলো করে, বিভিন্ন রাস্তার মধ্যে দিয়ে যায়। রাস্তা বলতে কি, ধরো ইউরেনিয়াম হয়ে গেল আমাদের থোরিয়াম, থোরিয়ামটা হলো বেরিলিয়াম, বা এই ধরনের জিনিস এই বিভিন্ন মৌলের মাধ্যমে আসে। তখন দেখা যায় তিন ধরনের রাস্তা পাওয়া যায়। এই তিনটে রাস্তাকে আমরা বলি তিনটে সিরিজ। একটা হয় ভায়া অ্যাক্টিনিয়াম, ঠিক আছে, ইউরেনিয়াম অ্যাক্টিনিয়ামে ভায়া অ্যাক্টিনিয়াম হয়ে আসবে। একটা হয়ে যায় ইউরেনিয়াম ডাইরেক্ট, একটা রাস্তা পাওয়া যায় ইউরেনিয়ামের রাস্তা। আরেকটা হয় যে কি হয়, ইউরেনিয়াম বা এরা পোলোনিয়াম এরা থোরিয়ামের রাস্তা দিয়ে আসবে, বা ডাইরেক্ট থোরিয়াম থেকে শুরু হলো। তাহলে কোনো একটা জায়গায় তারা যখন আসছে, কোন একটা মৌল, সে প্রথমে অ্যাক্টিনিয়াম হচ্ছে, তারপর একটা রাস্তা দিয়ে আসছে। প্রথমে ইউরেনিয়াম হচ্ছে, তারপর একটা রাস্তা দিয়ে আসছে। প্রথমে থোরিয়াম হচ্ছে, তারপর একটা রাস্তা দিয়ে আসছে। এই তিনটে রাস্তা দিয়ে এসে আলটিমেটলি শেষ যে মৌলতে থামছে, বিভিন্ন রাস্তা দিয়ে আসছে, সেই মৌলটার নাম হচ্ছে লেড, পিবি, যার জেড হচ্ছে 82। তাহলে তিনটে রাস্তা, অর্থাৎ বিভিন্ন রকম ভাবে ন্যাচারাল যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট তারা রূপান্তরিত হচ্ছে, কিন্তু রূপান্তরের শেষ অপশন কিন্তু কি বটে, 82। তাহলে সবাই কি হচ্ছে 82-তে পৌঁছাচ্ছে। তাহলে 82 কি বটে, মোস্ট স্টেবল। যত রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আছে, সেই রেডিও অ্যাক্টিভ গুলো শেষ পর্যন্ত কোথায় থেমে যাচ্ছে, তার রেডিও অ্যাক্টিভিটি নষ্ট করছে কোথায়, 82-তে এসে। তার মানে 82-তে এসে আর রেডিও অ্যাক্টিভ হওয়ার দরকার পড়ে না, তার মানে সে স্টেবিলিটি পেয়ে গেছে। আবার 3 নম্বর দেখছি, কিছু কিছু মৌল আছে যারা হচ্ছে স্পন্টেনিয়াস নিউট্রন এমিটার। এটা মানে কি, কিছু কিছু মৌল রয়েছে যেখান থেকে অটোমেটিক্যালি নিউট্রন বেরিয়ে চলে আসছে, আলফা কণা বিটা কণা নয়, নিউট্রন। নিউট্রন কি হচ্ছে, বেরিয়ে চলে আসছে। কেমন, যেমন এক্সাম্পল হচ্ছে অক্সিজেন 8-17, ক্রিপ্টন 36-87, বা জেনন 54-137। এই সমস্ত এলিমেন্ট আরো আছে। এই সমস্ত যে নিউক্লিয়াস, তারা কি বলে, স্পন্টেনিয়াস এমিটার, নিউট্রন এমিটার। সেখান থেকে নিউট্রন অটোমেটিক্যালি বেরিয়ে আসছে। কেন বেরিয়ে আসছে, লিকুইড ড্রাম মডেল ব্যাখ্যা করতে পারছে না যে নিউট্রনই কেন বেরোবে, প্রোটনে বেরোতে পারে, অসুবিধা কিছু নেই। কিন্তু তারা কেন স্পন্টেনিয়াস নিউট্রন বার করবে, সেটা কিন্তু কিছুতেই বুঝতে পারা যাচ্ছে না। ঠিক আছে, বেশ, তাহলে এই যে ফ্যাক্টগুলো তুমি দেখতে পাচ্ছি, বা 4 নম্বর, আমরা দেখতে পাচ্ছি কি, নিউক্লিয়াস, ম্যাক্সিমাম নিউক্লিয়াস, ম্যাক্সিমাম নিউক্লিয়াস, তাদের যে ইলেকট্রিক কোয়াড্রুপল মোমেন্ট, এটা হচ্ছে 0। যেমন আমরা ডাইপোল পাই, চারটে চার্জকে যদি আমরা, দুটো চার্জকে যদি একসাথে রাখি তাহলে কি হয়, একটা ডাইপোল পাই। ঠিক একইভাবে চারটে আধান যদি এক জায়গায় থাকে তাহলে হচ্ছে কোয়াড্রুপল তৈরি করে। তাহলে নিউক্লিয়াসকে যদি চারটে চারটে আধানকে জোড়া হিসেবে ভেবে নিই, তাহলে দেখা যাবে কি বটে, টোটাল যে কোয়াড্রুপল মোমেন্ট তৈরি হবে সেটা 0। কোয়াড্রুপল মোমেন্ট কি বটে না বটে বা কি করে বার করতে হয় সেটা আমাদের এই মুহূর্তে জানার দরকার নেই। এটা একটা ইনফরমেশন হিসেবে জেনে নিলাম যে নিউক্লিয়াসে কোয়াড্রুপল মোমেন্ট 0 হয়। আর যাদের কোয়াড্রুপল মোমেন্ট 0 হয় তাদের শেপটাকে আমরা বলি স্ফেরিক্যাল। তাহলে যে সমস্ত আধান বন্টনে, চার্জ ডিস্ট্রিবিউশনে কোয়াড্রুপল মোমেন্ট 0 হয়, তাদের শেপ হচ্ছে স্ফেরিক্যাল। তাহলে কি বলবো, নিউক্লিয়াস ইজ স্ফেরিক্যাল ইন শেপ, ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশন গুলো আমরা আদার অবজারভেশন হিসেবে দেখলাম যে নিউক্লিয়াস সম্বন্ধে এইগুলো পাচ্ছি, যেগুলো কিন্তু লিকুইড ড্রাম মডেল ব্যাখ্যা করতে পারছে না। তুমি বলবো 4 নম্বর তো ব্যাখ্যা হচ্ছে, 4 নম্বর তো নিউক্লিয়াস তো লিকুইড ড্রাম মডেল তো বলেছে নিউক্লিয়াস কি হবে, স্ফেরিক্যাল হবে। বলো হ্যাঁ, 4 নম্বরটা ব্যাখ্যা হচ্ছে, কিন্তু বাকিগুলো তো আর ব্যাখ্যা হচ্ছে না। এখন আমরা যদি বলি আচ্ছা, এই যে জিনিসগুলো দেখছি, এই যে আমাদের ইনফরমেশন গুলো দেখলাম, 1 2 3 4 করে যে পয়েন্ট গুলো লিখলাম, বা আমরা যে ডি বাই এ ভার্সেস এই যে গ্রাফটা দেখলাম, সেখানে যে ওপি অংশটা দেখলাম, এই সমস্ত অংশগুলোর মেন থিমটা কি কি, এইগুলোর মধ্যে আমি কি বুঝতে পারছি, এই জিনিসগুলো কি নিয়ে আলোচনা করছি। দেখো, যে এই জিনিসগুলো যেটা সবচেয়ে বেশি আলোচনা করছে সেটা হচ্ছে স্টেবিলিটি। এটা কি হচ্ছে, স্টেবিলিটি নিয়ে আলোচনা করছে। তার মানে কি বটে, কেউ কেউ কি বটে, খুব বেশি স্টেবল বাকিদের তুলনায়। তাহলে এই যে স্টেবিলিটি নিয়ে কি হচ্ছে, আলোচনা করছে। অথবা এই স্টেবিলিটি আমরা কোথায় দেখতে পাচ্ছি, 1 আর 2 নম্বর যে পয়েন্টটা লিখলাম, 1 আর 2 পয়েন্ট কি বলছে, স্টেবিলিটি নিয়ে ব্যাখ্যা করছে। অথবা কি হচ্ছে, নিউক্লিয়াস ইজ ট্রাইং টু অ্যাচিভ
স্টেবিলিটি। হয় স্টেবিলিটি রয়েছে নিউক্লিয়াস গুলো খুব স্টেবল, অথবা কি হচ্ছে নিউক্লিয়াস গুলো স্টেবিলিটি অ্যাচিভ করতে চাইছে, যেটা আমরা 3 নম্বর পয়েন্টে লিখেছি। এখন যদি বলা আছে 3 নম্বর পয়েন্টে স্টেবিলিটি অ্যাচিভ করতে চাইছি, এটা বুঝতে পারছি কি করে? মানে বুঝতে পারছি হাউ উই আন্ডারস্ট্যান্ড এটা, এই নিউক্লিয়াস যে একটা স্টেবিলিটি অ্যাচিভ করতে চাইছে সেটা বুঝতে পারছি কি করে? 1 আর 2 নম্বর তো পয়েন্ট বলেইছে যে এই প্রোটন বা এই নিউট্রন হলে সে স্টেবল হবে, বা তিনটে যে ন্যাচারাল অ্যাক্টিভিটি সিরিজ সেটা লেডে চলে আসে, লেড সবচেয়ে বেশি স্টেবল, তাহলে এখান থেকে ডাইরেক্ট ইনফরমেশন পাচ্ছি স্টেবল, এরা স্টেবল। কিন্তু 3 নম্বর থেকে আমি বুঝতে পারছি কি করে যে স্টেবল হতে চাইছি? দেখো, আমি যদি এই জিনিসটাকে বোঝার চেষ্টা করি, অক্সিজেন, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, 8 17, তাহলে বলবো প্রোটন আছে 8টা, নিউট্রন আছে 9টা, 9 8 17। কি বললাম? স্পন্টেনিয়াস নিউট্রন এমিটার। এখন দেখো এইখান থেকে যদি একটা নিউট্রন বাদ চলে যায়, মাইনাস নিউট্রন হয়ে যায়, তাহলে কি পড়ে যাবে? প্রোটন 8টা, নিউট্রন 8টা হয়ে যাবে। খেয়াল করে দেখো, 8টা প্রোটন 8টা নিউট্রন, প্রোটন আর নিউট্রন যদি 8 হয়ে যায় তাহলে মোস্ট স্টেবল। তাহলে খেয়াল করে দেখো, ও 8 17, একটা নিউট্রন বাদ দিয়ে ও 8 17, সে কি করছে? মাইনাস একটা নিউট্রন হচ্ছে, নিয়ে কি হয়েছে? ও 8 16 কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে সে কি করছে? সে দেখো স্টেবিলিটি অর্জন করতে চাইছে। ঠিক আছে, সিমিলারলি তুমি যদি জেননকে দেখো, জেননকে দেখো, এক্সি 54 137, আমি যদি খেয়াল করে দেখি তাহলে প্রোটন আছে 54টা, আর নিউট্রন আছে, বাদ দিয়ে দিই এখান থেকে, 1 8 81টা। এখন দেখো, এই যদি একটা নিউটন বাদ দিয়ে দেয় তাহলে হয়ে যাবে জেনন 54 136, 136 হয়ে যাবে, মানে কি বলে, প্রোটন হয়ে যাবে 54, নিউট্রন হয়ে যাবে 80। তাহলে দেখো, ইভেন নাম্বার অফ প্রোটন, ইভেন নাম্বার অফ নিউট্রন, তাহলে মোস্ট স্টেবল। সেটা আমরা বলেছিলাম, ইভেন প্রোটন ইভেন নিউট্রন হয়ে গেলে কি হবে? স্টেবিলিটি বেড়ে যাবে। তাহলে কি হচ্ছে? এরা স্টেবিলিটি অর্জন করতে চাইছে। তাহলে প্রশ্ন হবে, এগুলো কি করে ব্যাখ্যা করবো? এই যে এতগুলো ঘটনা ঘটলো, এগুলো ব্যাখ্যা হবে কি করে? দেখো, এর যে ব্যাখ্যা, তার একটা হিন্টস আমরা পেয়েছি। এনি হিন্টস? এর হিন্টস কিন্তু আমরা আগেই দেখেছি, এরকম ঘটনা অলরেডি আমাদের দেখা। কোথায় দেখা? সেটা হচ্ছে, এই হিন্টস আমরা পেয়েছি কোথা থেকে? অ্যাটমিক ওয়ার্ল্ড। অ্যাটমিক ওয়ার্ল্ডে কিন্তু এই একই ঘটনা আমরা ঘটেছি। কেমন? দেখো, সোডিয়াম, ক্লোরিন, নিয়ন, খেয়াল করে দেখো, ক্লোরিন Z9, নিয়ন 10, সোডিয়াম 11। খেয়াল করে দেখো, ফ্লুরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, হাইলি, মানে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ, হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ মৌল হচ্ছে ফ্লুরিন। সোডিয়াম, এটাও কিন্তু কি বলে, হাইয়েস্ট না হলে স্ট্রং ইলেকট্রোপজিটিভ, স্ট্রং ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। তাহলে দুটো ইলেকট্রোপজিটিভ, মানে এটা খুব স্ট্রং এলিমেন্ট, খুব হাইলি রিয়াক্ট করে। ফ্লুরিনও হাইলি রিয়াক্ট করে, নিয়ন ইনঅ্যাক্টিভ। তাহলে দেখো, আমি যদি পরপর সাজাই, আমি যদি একটা গ্রাফ বানাতাম এভাবে, আমি যদি গ্রাফ বানাতাম স্টেবিলিটি ভার্সেস জেড, নিয়ে পরমাণু রাখতাম, তাহলে ক্লোরিন এখানে হতো, নিয়ন এখানে হতো, সোডিয়াম এখানে হতো। তাহলে এর গ্রাফ দেখো, উঠতো নামতো, পিকে কে বসে থাকতো? নিয়ন। আবার এসব করতে করতে যেতাম, আবার পিকে বসে থাকতাম, দেখতাম আর্গন বসে আছে। তাহলে যত নিষ্ক্রিয় মৌলগুলো আছে, সেই নিষ্ক্রিয় মৌলগুলো কি বটে, তাদের যে আশেপাশে এলিমেন্ট তার চেয়ে সবচেয়ে বেশি স্টেবল। তাহলে এই জিনিসটা আমরা অ্যাটমিক ওয়ার্ল্ডে দেখেছি। তাহলে যদি এই একই কনসেপ্ট আমি নিউক্লিয়ার জগতে লাগাই, তাহলে নিশ্চয়ই বলবো ওই হিলিয়াম যে পিকে বসে আছে বি বাই ভার্সেস, তাহলে সে হচ্ছে নিষ্ক্রিয় মৌলের মতো বিহেভ করছে, যেমন নিষ্ক্রিয় মৌল বিহেভ করেছে, তাহলে নিশ্চয়ই কি হচ্ছে, সে একই রকম ভাবে বিহেভ করছে। তাহলে এই যে হাই স্টেবিলিটি, তাহলে অ্যাটমিক ওয়ার্ল্ডে এরকম কিন্তু আমরা হাই স্টেবিলিটি দেখেছিলাম, তারা কি হয়েছিল? ইনঅ্যাক্টিভ। তাহলে হাই স্টেবিলিটি ইকুয়াল টু ইনঅ্যাক্টিভিটি, এটা দেখেছিলাম অ্যাটমিক ওয়ার্ল্ডে। আচ্ছা, সেই ইনঅ্যাক্টিভিটিকে কি করে ব্যাখ্যা করেছিলাম? বলেছিলাম, এই ইনঅ্যাক্টিভিটি কি করে এক্সপ্লেন করেছিলাম? হাউ উই এক্সপ্লেইন অ্যাটমিক ওয়ার্ল্ডে, এটা কি করে এক্সপ্লেন করেছিলাম? এই এক্সপ্লেন করার জন্য কি হয়েছিল? উই ইন্ট্রোডিউস অ্যাটমিক সেল মডেল। আমরা পরমাণুর সেল মডেল তৈরি করেছিলাম, যেটা বোর, রাদারফোর্ড, এদের তত্ত্বের মাধ্যমে কি হয়েছিল? অ্যাটমিক সেল মডেলের জন্ম হয়েছিল। সেখানে কি বলেছিল?
সেখানে যেটা মূল কনসেপ্ট ছিল, ফান্ডামেন্টাল কনসেপ্ট কি ছিল? তো দুটো জিনিস, একটা হচ্ছে উই হ্যাভ এ নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস ছিল, ইলেকট্রনস রোটেট অ্যাবাউট ইট। তাহলে একটা নিউক্লিয়াস ছিল যার চারদিকে ইলেকট্রনগুলো রোটেট করছিল ইন অরবিটস, বিভিন্ন কক্ষপথে রোটেট করছিল, এটা একটা কনসেপ্ট ছিল। আর 2 নম্বর কি ছিল? 2 নম্বর ছিল যে এই যে অরবিট গুলো আছে, অরবিটস হ্যাভ এ ম্যাক্সিমাম ক্যাপাসিটি টু হোল্ড ইলেকট্রনস, একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি থাকছিল। 3 নম্বর কি বলেছিলাম? যে যদি সেই ম্যাক্সিমাম ক্যাপাসিটি অ্যাচিভ করে যায় তাহলে সে স্টেবল হবে। ঠিক আছে, তাহলে স্টেবল ইকুয়ালস অ্যাচিভিং ম্যাক্সিমাম ক্যাপাসিটি। তাহলে কোনো একটা কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকতে পারে, যে সব থাকতে পারতো, তাহলে আমরা কি বলতাম? এই ম্যাক্সিমাম ক্যাপাসিটি অ্যাচিভ করে নিয়েছে। তাহলে আমাদের প্রশ্ন হবে যে তাহলে কি আমরা নিউক্লিয়ার জগতে কি সেরকম কোনো কথা চিন্তা করতে পারি যেটা অ্যাটমিক ফিজিক্সে চিন্তা করছিলাম? এই নিউক্লিয়ার ইলেকট্রনগুলো ঘুরছিল, ঘুরতে ঘুরতে কতগুলো কক্ষপথে ঘুরছিল, এবং কক্ষপথে একটা সর্বাধিক ইলেকট্রন ধারণের ক্ষমতা ছিল। যখন সেই ইলেকট্রন ধারণের ক্ষমতা পৌঁছে যাচ্ছিলাম, তখন আমাদের কি হচ্ছে? স্টেবিলিটি ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। এখন তাহলে প্রশ্ন হবে যে এই একই কনসেপ্ট ইমপ্লাই ক্যানই অ্যাপ্লাই দিস the same concept in nuclear physics? যদি করতে পারি, মানে যদি আমরা ভাবতে পারি যে নিউক্লিয়ন গুলো মানে প্রোটন বা নিউট্রন গুলো, এরাও একটা বৃত্তাকার পথে ঘুরে বা উপবৃত্তাকার পথে ঘুরে, এবং কতগুলো কক্ষক আছে, এবং সেই কক্ষকে ঘুরে, এবং সেই কক্ষকের একটা নির্দিষ্ট লিমিট আছে, যে লিমিট গুলো হচ্ছে হয় দুটো, নয় চারটে, নয় আটটা, এরকম লিমিটে লিমিটে ঘুরে। মানে কেমন? লাইক নিউক্লিয়নস রোটেট ইন অরবিট, অ্যান্ড অরবিটস অরবিটস ম্যাক্সিমাম ক্যাপাসিটি হতে পারে 2, 8, 16, 28, 82, 126, ইটিসি। এই 126টা নিউটন প্রোটন থাকলে হয়ে যাবে, সেল ক্লোজ হয়ে যাবে। 82 থাকলে ক্লোজ হয়ে যাবে, 28 থাকলে ক্লোজ হয়ে যাবে। তাহলে এই এই জায়গায় সেলগুলো ক্লোজ হয়। তাহলে এটা যদি ধরে নিই, তাহলে তো আমরা দেখো ওই স্টেবিলিটি ব্যাখ্যা করতে পারবো। আমরা যেটা এতক্ষণ ধরে বলছিলাম যে যাদের দুটো বা পাঁচটা, এই যে আমাদের যেটা আমাদের অবজারভেশন ছিল, 1 নম্বর অবজারভেশন, 50, 82, 4, 8, 12, 16। তাহলে আমরা যদি এই যে দেখতাম 4, 8, 12, 16 এগুলো যদি আমি ধরে নিই, এতগুলো প্রোটন নিউটন থাকলে আমাদের সেলটা ক্লোজ হয়ে যাবে, তাহলে এটা ব্যাখ্যা হয়ে যাবে। এই ঘটনাটা ব্যাখ্যা হয়ে যাবে, তাহলে 1 নম্বর ঘটনা ব্যাখ্যা হয়ে যাবে। আবার দেখো, যদি আমি এটাও ধরে নিই যে এটা আমাদের ব্যাখ্যা হয়ে যাবে, এরকম দেখো, যেমন আমাদের ইন অ্যাটমিক ওয়ার্ল্ড সোডিয়াম, সে কি হয়েছিল? তার 11, 23 ছিল। সোডিয়াম 11, 23 লেখা দরকার নেই, সোডিয়াম 11টা প্রোটন ছিল আর 11টা ইলেকট্রন ছিল। তার মানে যদি ভাঙতাম 2, 8, আমাদের যে অরবিটে ভাঙার নিয়ম ছিল 2, 8, 1, এই একটা থাকার জন্য কি ছিল? তার স্টেবিলিটি হয়েছিল না, তাই সে কি করছিল? একটা ইলেকট্রন বাদ দিয়ে সোডিয়াম প্লাস আয়ন হয়ে যাচ্ছিল, নিয়ে কি হচ্ছিল? তার স্টেবিলিটি বেড়ে যাচ্ছিল, এটা মোস্ট স্টেবল হচ্ছিল, স্টেবিলিটি ইনক্রিজ করছিল। তাহলে সে কি করছিল? আয়ন হওয়ার মাধ্যমে স্টেবিলিটি ইনক্রিজ করছিল। তাহলে আমি বলতে পারি এখানে কি হতে পারে? ইন নিউক্লিয়ার ওয়ার্ল্ড, বাই এমিটিং নিউট্রন, ইট ইনক্রিজ স্টেবিলিটি। যেভাবে ইলেকট্রন ত্যাগ করে স্টেবিলিটি বার করছিল আয়ন হওয়ার মাধ্যমে, তাহলে কি করছিল? এই স্পন্টেনিয়াস এমিশন করার সময় কি হচ্ছে? তার স্টেবিলিটি বাড়াচ্ছে, ইট ইনক্রিজ স্টেবিলিটি। মানে আমি কি বলতে পারি? আমি এই স্পন্টেনিয়াস নিউট্রন এমিশন, সেটাকে আমি কম্পেয়ার করতে পারবো আয়ন ক্রিয়েশন। তাহলে অ্যাটমিক ওয়ার্ল্ডে আয়ন তৈরি হওয়ার যা ধারণা ছিল, এখানে সেই স্পন্টেনিয়াস নিউট্রন এমিশনের কনসেপ্টের ঠিক একই। তাহলে দেখো, যদি আমরা নিউক্লিয়ার জগতে এইরকম একটা মডেল কল্পনা করতাম, যে মডেলটা অলরেডি অ্যাটমিক ওয়ার্ল্ডে আছে, তাহলে খেয়াল করে আমাদের যতগুলো ঘটনা ব্যাখ্যা করা সবগুলোই ব্যাখ্যা আমাদের হয়ে যেত। 2, 8 এইগুলো সেলগুলো ক্লোজ হয়, এটা ব্যাখ্যা করলে আমরা স্টেবল কেন হয় সেটা ব্যাখ্যা করতে পারতাম। আর আমরা তো অ্যাটমিক ওয়ার্ল্ডে দেখেছিলাম যে ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? আয়ন হয় এবং স্টেবিলিটি বেড়ে যায়, কারণ সেলটা তখন আবার ক্লোজ হয়ে যায়, 8 নম্বরটা চলে আসে। তাহলে ইও কি করছে? একটা নিউটন বার করে দিচ্ছে, নিয়ে 8 নম্বর নিয়ে চলে আসছে, বা 26 যেটা দরকার সেই নাম্বারটা নিয়ে আসছে। তাহলেই তো আমাদের ব্যাখ্যা হয়ে যাবে। তাহলে অ্যাটমিক ওয়ার্ল্ডের যে সেল মডেল ছিল, সেটাকে যদি নিউক্লিয়ার ওয়ার্ল্ডেও কাজে লাগাই, তাহলে কিন্তু ঘটনা ব্যাখ্যা হয়ে যাবে। আমরা বলছি কি? আমরা বলছি ইফ উই ক্যান অ্যাপ্লাই সেম মডেল, উই ক্যান এক্সপ্লেন অল
তাহলে যদি সেম মডেলটা আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে কি হবে, যা ঘটনা আছে সব আমরা এক্সপ্লেন করে দিতে পারবো। অ্যান্ড যদি ব্যাখ্যা করতে পারি তাহলে সেই মডেলটার নাম হবে কি, নিউক্লিয়ার সেল মডেল, বা সংক্ষেপে কি হবে, সেল মডেল। তাহলে এইভাবে কি হলো, সেল মডেলের ধারণাটা মানুষের মাথায় এলো, যে সেল মডেল বলে একটা জিনিস আমরা তৈরি করতে পারি যদি ওই ঘটনাগুলো হয়। এখন বললাম যে আচ্ছা সেল মডেল তো হবে, তাহলে সেল মডেল হতে গেলে কি চাই? বললাম অ্যাটমে তো জগতে কি ছিল, আমরা সেল মডেলের প্রথম যে বেসিক ফিচার্স গুলো সেটা একটু আলোচনা করছিলাম একটু আগেই, যে একটা সেল মডেলের মধ্যে কতগুলো বেসিক ফিচার্স ছিল, প্রথমে স্টার্টিং ফিচার্স আমাদের দরকার। সেটা কি ছিল? দেখো, উই হ্যাভ এ নিউক্লিয়াস, আমাদের একটা নিউক্লিয়াস ছিল যার চারিদিকে ইলেকট্রন গুলো ঘুরছিল। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে নিউক্লিয়াস সেল মডেল করতে গেলে নিউক্লিয়াসের ভেতরে একটা কেউ চাই। আচ্ছা নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়াস মানে হচ্ছে একটা হেভি জিনিস, আর ইলেকট্রন হচ্ছে লাইট। তাহলে একটা হেভি জিনিসের চারিদিকে লাইট গুলো ঘুরতে হবে। তাহলে যদি আমরা নিউক্লিয়াস সেল মডেল করতে চাই তাহলে আমাকে কি ধরতে হবে এখন, যে নিউক্লিয়াসের ভেতরে একটা হেভি জিনিস আছে যার চারদিকে প্রোটন নিউট্রন ঘুরে। আমরা বললাম দেখো নিউক্লিয়াসের ভেতরে তো পাবো, যে এটাই জানি যে প্রোটন আর নিউট্রন আছে, আর তো কেউ নাই, তৃতীয় কোনো বস্তুর অস্তিত্ব নাই, প্রোটন আর নিউট্রন আছে। তাহলে কে কি করে ঘুরবে, মানে কার চারদিকে ঘুরবে? তাহলে প্রথম যে ডিফিকাল্টি আমরা ফেস করছি, সেটা কি ডিফিকাল্টি ফেস করছি? অ্যাবসেন্স অফ হেভি সেন্টার। যেমন সূর্যের চারিদিকে গ্রহগুলো ঘুরে, সূর্য খুব হেভি, একটা হেভি সেন্টারে বসে আছে। নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘুরে, নিউক্লিয়াস হেভি, তার চারিদিকে ঘুরে। তাহলে ঘুরতে গেলে সেল মডেল তো ঘুরতে হবে, প্রথম কথা হচ্ছে অরবিটে ঘুরতে হবে। তাহলে ঘুরতে গেলে তো একজন হেভি চাই যার চারিদিকে ঘুরবে। এখন নিউক্লিয়াসের ভেতরে তো দুজনেই সমান ভরে, তাহলে কোথায় কি করে ঘুরবে? তাহলে এটা বড় প্রশ্ন। দ্বিতীয় ডিফিকাল্টি আমরা বললাম যে আচ্ছা যদি হেভি ধরেও নিই, কোনো রকমে যদি আছে ধরে নিই, যে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি আছে, এটা যদি ধরে নিই যে হয়তো আবিষ্কার হবে, আমরা এখনো বুঝতে পারছি না, যন্ত্রপাতি আবিষ্কার হলো হয়তো আবিষ্কার হবে, কোনো বেশ তাও যদি ধরে নিই, তাহলেও এখনো আর একটা ডিফিকাল্টি আমাদের রয়ে গেছে। সেটা হচ্ছে, যদি হেভি থাকে তাহলে তার চারিদিকে তো প্রোটন আর নিউট্রনকে ঘুরতে হবে। এখন নিউক্লিয়াস হচ্ছে প্রচন্ড ছোট জায়গা, আর তার মধ্যে প্রোটন নিউট্রন গাদা গাদা করে আছে। তাহলে ওইটুকু ছোট জায়গায় যদি কাউকে ঘুরতে হয় তাহলে রাত দিন ধাক্কা লাগবে, ঘুরতে গেলেই ধাক্কা লাগবে। ঠিক আছে? তাহলে সে কখনো এক পাক ঘোরার কথা ভাবতেই পারবে না। যদি একটা খুব ভারী ভিড় হলো জায়গা থাকে, সেখানে যদি বলো কাউকে এক পাক ঘুরতে, সে কিছুতেই ঘুরতে পারবে না। তাহলে নিউক্লিয়াস যেহেতু হাই ডেন্সিটি, ঠিক আছে, তাহলে হাই ডেন্সিটি হওয়ার জন্য কি হবে, একটা নিউক্লিয়ন বা প্রোটন বা নিউট্রন যাই বলো, সে এক পাক ঘুরবে ধাক্কা না মেরে, এটা সম্ভব নয়। তাহলে কি হবে, রোটেশন উইদাউট কলিশন ইজ ইম্পসিবল। এ কি করে হবে? ছোট করে জায়গা ঘুরতে গেলে ধাক্কা লাগবে, আর ধাক্কা লাগলে বৃত্তকার পথে বা উপবৃত্তকার পথে ঘুরবে কি করে? যদি ধাক্কা লাগিয়ে, তাহলে সেটা এখানে গেল, এখানে ধাক্কা লেগে গেল, এইদিকে চলে গেল, ওই ধাক্কা লাগলে এইদিকে ওইদিকে এদিকে ঘুরে বেড়াবে। তো এক পাক দিলে তা কি করে গ্যারেন্টি দিচ্ছে তুমি? তো দিজ আর দ্য টু ফান্ডামেন্টাল ডিফিকাল্টিজ। এই দুটো ডিফিকাল্টি আমাদের সেল মডেলে কিন্তু চলে এলো। যদি ব্যাখ্যা করতে পারতাম, সেল মডেল ধরতে পারতাম, খুব ভালো হতো। কিন্তু সেল মডেল বানাতে গেলে যেটা দরকার, সেই দুটো জিনিসে একটা বিরাট সমস্যায় পড়ে গেছি। অ্যাবসেন্স অফ হেভি সেন্টার, কার চারিদিকে ঘুরবে? আর ঘুরবে ধাক্কা না মেরে ঘুরবে বা কি করে? পরমাণু জগৎ ছিল, ইলেকট্রন গুলো কি ছিল, খুব ফাঁকা ফাঁকা জায়গায় থাকতো। পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা, এটা আমরা বলেছিলাম। তাই ফাঁকা জায়গায় ঘুরতো, তার ধাক্কা লাগার চান্স নেই। আর এখানে এত ছোট জায়গা, তারপরে সংখ্যাটাও বেশি। ওখানে কি হচ্ছিল, শুধু ইলেকট্রন ঘুরতো। বিরাট বড় জায়গা, ফাঁকা জায়গা, সেখানে শুধু ইলেকট্রন ঘুরছে। এখানে কি বটে, ছোট জায়গায় সেখানে যতগুলো ইলেকট্রন আছে ততগুলো তো প্রোটন আছেই, তার সঙ্গে আবার নিউট্রনও আছে, তাহলে সংখ্যাটাও বেশি। মানে কি করে ঘটবে? তাহলে এই দুটি হচ্ছে সবচেয়ে বড় অবজেকশন এগেনস্ট সেল।